Going to be Urdu and no other language. আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। আমরা জানতে পারি যে 25 রাত্রে পাকিস্তান সেনাবাহিনী নিরীহ ঘুমন্ত লোকের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বাংলাদেশে একটা তাণ্ডব চালায় তারা। পরে জানতে পারি তাদের মূল টার্গেট ছিল ইপিআর হেডকোয়ার্টার পিলখানা, পুলিশ সদর দপ্তর রাজারবাগ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল। ঠিক করলাম যে এই মুহূর্তে যুদ্ধ ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। 10 এপ্রিল বাংলাদেশ প্রবাসী সরকার বঙ্গবন্ধুকে সব রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং জনাব তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে একটা সরকার গঠিত হয়েছে। আমরা খবরগুলো রেডিওর মাধ্যমে পাই। 18 এপ্রিল আমি 6 জন, আমার সাথে আরও 6 জন সহযোদ্ধাকে নিয়ে ভারতে পালিয়ে যাই। 3 রাত্র এবং 2 দিন হেঁটে 21 তারিখ ভোরে আমরা ভারতে ত্রিপুরা একটা জায়গা, সেখানে আমরা পালিয়ে উঠতে পারি। সেখানে পরে আমাদের বলা হলো, তোমরা যত শিক্ষিত, তোমাদেরকে আমি মেশিন গান ট্রেনিং দেওয়াবো। তাতে কিছু লোক ক্ষয় হয়ে যায় 71-এর যুদ্ধে, এতে মেশিন গান চালানোর লোকের অভাব ছিল তাদের। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার্স প্রথম অফিসার ব্যাচের ক্যাডেট হিসাবে সিলেক্ট করা হয়েছে। আসামের ধর্মনগর স্টেশনে পাঠিয়ে দেয় একটা বিএসএফের ট্রাকে, এবং ওখান থেকে আমি মূর্তিতে চলে যাই। বাহিনীর একটা লজিস্টিক এরিয়া, এখানে অনেকগুলি ফাইটিং ইউনিটও ছিল। ওটা জিওসি ছিল মেজর গুলবক সিং গিল। আমাদেরকে জানালো যে ছাতক একটা যুদ্ধ হচ্ছে, তোমার সেক্টর কমান্ডার এবং জেনারেল গিল তারা দুইজনেই বর্ডারে আছে, ওনারা না আসার মতো শিলংয়েই থাকতে হবে। থাকলাম শিলংয়ে। উনি ফিরে আসলেন, জেনারেল শওকতের আমাদের সাথে দেখা করলেন, উনি আমাদের একটা ব্রিফিং দিলেন। হেডকোয়ার্টারে গেলাম, একটা অফিস রুমে একটা ম্যাপ সেট করে উনি আমাদের ম্যাপে নিয়ে বললেন, ছাতক, গোবিন্দগঞ্জ, তারপর সুনামগঞ্জ, এই এলাকাটা একটা মুক্ত এলাকা আমরা প্রতিষ্ঠা করতে চাই। যুদ্ধ লিড করার মতো অফিসার ছিল না, তোমরা আসছো, এখন তোমাদেরকে অ্যাগ্রেসিভলি যুদ্ধগুলি করতে হবে, যত তাড়াতাড়ি পারি আমরা একটা জায়গা দখল করতে চাই। 16 অক্টোবর 1971 বাংলার মাটিতে পা দিলাম। যে মাটি ছেড়ে গেছিলাম, এটা পা দেওয়ার যে অনুভূতি, এটা প্রকাশ করতে পারছি না। এবং একটা শপথ দিলাম যে দেশ স্বাধীন না পর্যন্ত আমরা হাতিয়ার ছাড়বো না, জীবন যায় যাক। করলেন ব্রিফিং করার বললেন যে তোমাকে একটা কোম্পানির দায়িত্ব দিচ্ছি। কোম্পানি হলো ফক্সট্রট কোম্পানি। আমাকে বলা হলো যে তোমাকে সিলেট সুনামগঞ্জ রাস্তার উপরে একটা ফেরি আছে, ডাবর ফেরি, এই ফেরিটাকে ধ্বংস করে দিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি এটা করব, আপনি আমাকে একটু সময় দেন। 12 নভেম্বর সুনামগঞ্জের রাস্তার উপরে, সিলেট সুনামগঞ্জ রাস্তার উপরে ডাবর ফেরিটা ধ্বংস করে দিই। বাংলাদেশের ভিতরে ঢুকে সাধারণ মুক্তিযোদ্ধা নিয়ে এত বড় একটা অপারেশন করে আমরা এতটা উৎসাহিত হয়ে যায়, লাফালাফি শুরু করে সবাই। অক্টোবরের 12, 13, 14, 15 এরকম একটা সময় 3rd ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং মুক্তিযুদ্ধের 4-5টা কোম্পানি যৌথভাবে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি আক্রমণ করে। তো এইবার সেক্টর কমান্ডার আমাকে বললেন যে তুমি এই 2টা ব্রিজ উড়াই দাও,
আমি 7 দিনের মধ্যে ছাতক সহ এলাকা দখল করে ফেলবো। আমি প্ল্যান করলাম, আমি আবার ঢুকলাম ভিতরে। এইবার একটা কোম্পানি নিয়ে আসলাম, এটার নাম দিলাম পায়োনিয়ার কোম্পানি। 400 পাউন্ড এক্সক্লুসিভ নিয়ে আমার সাধারণ মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, কৃষক, মানে সাধারণ মানুষ, কেউ আর্মির নাই, কেউ পুলিশের নাই, বিডিআরও নাই, কেউ ছিল না এখানে, শুধু এদের দ্বারাই গঠিত কোম্পানি পায়োনিয়ার, তারা এই কাজটা সম্পন্ন করে। জেনারেল শওকত যে বলেছিলেন যে 7 দিনের মধ্যে দখল করব, আর 7 দিন লাগে নাই, পরদিন ভোরের মধ্যে, মানে একদিনের মধ্যে দখল হয়ে যায় সব এলাকা। এই ব্রিজটা উড়াই দেওয়ার পরে ওইদিকে আমরা ডাবর ফেরি উড়াই দেই। পাকিস্তান আর্মি বুঝতে পারলো যে কোনোভাবেই এই জায়গাগুলো দখল করে রাখা সম্ভব না, তো তারা উইথড্র করা শুরু করলো। তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মহসিন, উনি ছাতক দখল করার পরে দ্রুত গতিতে গোবিন্দগঞ্জের দিকে অগ্রসর হচ্ছিলেন। যে দুটা ব্রিজ আমি উড়িয়ে দিয়েছিলাম, তার পাশে যাওয়ার পরে পাকিস্তান সেনাবাহিনী অতর্কিত ওদের উপর আক্রমণ চালায়, হামলা চালায়, এবং 10-12 জন সৈন্য আমাদের মুক্তিযোদ্ধা মারা যায়। ওনাদের বলছিল যে ফায়ার সাপোর্ট ছাড়া এইভাবে দিনের বেলা অগ্রসর হওয়াটা ঝুঁকিপূর্ণ ছিল, এটা ওনারা বুঝতে পারেন নাই। আর পাকিস্তান সেনাবাহিনী সব দিক থেকে উইথড্র করে এসে এখন এই ব্রিজটার সামনে রেখে, যেটা ধ্বংস করলাম, যাওয়ার সামনে রেখে এই জায়গাটা, গোবিন্দগঞ্জ জায়গাটা দখল করে রাখছে শক্তভাবে। আমি যাই দেখলাম যে যেই ব্রিজটা উড়াইলাম, যাওয়া ব্রিজের উত্তর পাশে, মানে ছাতক প্রান্তে একটা অ্যান্টি পার্সোনাল কী বলে RR 75 মিলিমিটার RR ডিপ্লয় করে ক্যাপ্টেন মহসিন পাকিস্তানের উপরে ফায়ার করতেছেন অ্যান্টি পার্সোনাল শেল। চারটা কোম্পানিকে শত্রুর পিছনে একটা জায়গায় গোবিন্দগঞ্জে আমাদেরকে বিভিন্ন গ্রামে থাকতে বলা হলো। আমরা গেলাম, যাদেরভাবে গেলাম। আমি একটা জায়গা, নাম হলো মুরকিটা আমি দখল করলাম। সারা রাত্র আমরা বাংকার করলাম, ডিপ্লয় করে LMG-গুলি জায়গা ঠিক করলাম, বাংকার করলাম, এবং একদম প্রস্তুত হয়ে ভোর পর্যন্ত আর কোনো, আমরা কেউ ঘুমাইনি পর্যন্ত। আমরা ঘেরাও করার পর পরে পাকিস্তান আর্মি যেটা করলো, তারা প্রথম একদম বাম দিক থেকে লেফটেন্যান্ট মাহবুবের পজিশন ছিল একটা গ্রামে, এটা আক্রমণ করে বসে। তারপরে আসে সুবেদার খুরশিদের আক্রমণ করে, তারপরে আমার পজিশন, তারপরে সুবেদার সুলেমান, এইভাবে আক্রমণ শুরু করে। আমরা যোগাযোগ নাই, ওয়্যারলেস নাই, কিচ্ছু নাই, বুঝতে পারতেছিলাম না। দেখি যে তারপরে লোকজন ছিন্নভিন্ন পালাচ্ছে সব। প্রায় বিকাল 4টা 4:30 বা এরকম হবে, দেখি যে পাকিস্তান সেনাবাহিনীর সামনে বিশাল এক অ্যাসল্ট ফরমেশন করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আমি বুঝতে পারছি আক্রমণটা হবে। আবার আমাদের উপর আর্টিলারি ফায়ারিং হচ্ছে, এখন আমাদের প্রচুর ফায়ারিং হচ্ছে, কিন্তু ফেল আমাদের উপরে পড়ছে না, গাছে টাছে লাগতেছে। টিনের ঘরের চালে বাঁশ জার, ঝোপ জঙ্গল পরে পরে ব্লাস্ট হচ্ছে সমানে। প্রায় সন্ধ্যার একটু আগে পাকিস্তান আর্মি আক্রমণ করে আমাদের উপরে। আমাদের সামনে বিশাল বিস্তর মাঠ, ধানের ক্ষেত সমাতল। আমি এদের বললাম যে এই 1000 গজ তারা হেঁটে তো আসবে, উড়ে তো কেউ আসবে না, যা গুলি আছে শেষ করব এবং এদেরকে ধান ক্ষেতের উপরে মারবো, চলো। হলো তাই, আক্রমণ করলো, আসতে থাকলো লাইন ধরে, ইয়া আলী পাকিস্তান পাকিস্তান বলে, ইয়া আলী বলে দেখি দেখতে, মানে জীবনে আমি দেখিনি এরকম জিনিস। আক্রমণটা করলো, 3-400 গজের মধ্যে আসার পরে ওপেন করলাম ফায়ার। ধান ক্ষেতের মধ্যে নিবেশে শতাধিক পাকিস্তান আমি লুটিয়ে পড়ল। ওরা ভাবতে পারে নাই যে মুক্তি বাহিনী এত দূর হতে পারে, এত বড় আক্রমণটা প্রতিহত করতে পারে। সন্ধ্যার একটু আগে, প্রায় সন্ধ্যায়, একদিকে ধোঁয়া, এদিকে অন্ধকার। এই সময় দেখি উজির মিয়া, আমার এক প্লাটুন কমান্ডার, দারুণ সাহসী ছেলে। মানে একটা মানুষ দেশকে কতটা ভালোবাসলে জীবন উৎসর্গ করতে পারে, উজির মিয়া তার একটা উদাহরণ। দৌড়ে বাঙ্গারের মধ্যে আমার কাছে আসে, এসে বলে, স্যার লতিফকে পাওয়া যাচ্ছে না। কি হলো? লতিফ সম্ভবত গুলি খেয়ে পড়ে আসছে কোথাও। পরে আমি তার সাথে গেলাম। আমার সাথে ছিল আরেক মুক্তিযোদ্ধা মজিদ, কিছুদিন আগে মারা গেছে, বীর প্রতীক, দারুণ সাহসী ছেলে। এই যুদ্ধে যেভাবে সে যুদ্ধটা করেছে, এটা বাসায় বোঝানো যাবে না। আমার সামনে সে গুলি করছে পাকিস্তান আর্মি, আমার সামনে 5 জনকে গুলি করে হত্যা করেছে। তখন সন্ধ্যা হয়ে আসতে, ধোঁয়া, লাশ আর পাচ্ছি না আমরা, ঝোপ জঙ্গলে পড়া। উজির মেয়ে একেবারে হইচই লাগাই দিল, স্যার আমাকে একটু সময় দেন, এই ছেলেটা মারা গেছে, লোকটা মারা গেছে, আমার অধীনে যুদ্ধ করছে, কীভাবে চাই। এক সময় সে নাসরবান্দা। আমি একটু রাগ করলাম যে তুমি এরকম করলে তো হবে না, যুদ্ধ, আমিও মরতে পারি, তুমিও মরতে পারো, যে কোনো মরতে পারে, এটা তো আমরা জীবন আমরা দেশের জন্য উৎসর্গ করে দিয়েছি।
চলো আমরা ফিরে যাই, গ্রামের লোকেরে বলি লাশটা তারা খুঁজে বের করে কবর দিয়ে দেবে। তাও সে যাবে না। এবার আমার রাগই উঠে গেল। আমি বললাম, দেখো উজির মিয়া, যদি যুদ্ধে আমিও মারা যাই, আমার লাশটা এমনি ফেলে যাবে অন্ধকারে। যদি আমি আহত হই, তাহলে আমার গুলি করে মেরে যাবে, যাতে আমি ধরা না পড়ি। তুমি মারা গেলে আমি এই কাজটা করবো। যুদ্ধ, এখানে তো আবেগ করে আমরা করতে পারবো না। এখন আমাদের এমুনিশন নাই, আমাদের এখন এখানে উড্র করতেই হবে। আর তার লাশ নিয়ে আমরা মাতামাতি করে কোনো লাভ হচ্ছে না। আমরা তো ক্ষমতা নাই যে এটা এনে কবর দিব, এটা জনগণকে দিতে হবে। তারপরে সে রাজি হলো, উড্র করলাম। পাশে কিছু লোক পেলাম একটা গ্রামের আশেপাশেই, ওদের বললাম যে একটা লাশ পড়ে আছে, আপনারা কবর দেবেন। সেই ছবিটা আমি আর আমার ক্যাপ্টেন হেলাল, মানে এখন উনি কর্নেল, আমার সাবসেক্টর কমান্ডার, স্বাধীনতার 48 বছর পরে কবরটা খুঁজে পেয়েছি আমরা। এটাই ছিল মূলত আমাদের শেষ যুদ্ধ। এটা এলো 3 ডিসেম্বর, প্রায় 9টা 9:30। হঠাৎ করে কিছু লোক বুরকির থেকে, ওই পাশের গ্রামের থেকে, আমরা উদয়পুর, কিছু লোক ধরে আসলো ট্রানজিস্টার নিয়ে। একটা কি হলো স্যার শোনেন, ভারতে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী পশ্চিম পাকিস্তানের দিক থেকে আক্রমণ করছে, ভারত সরকার মনে হয় যুদ্ধ ঘোষণা করছে। আমি বারবার খবরটা শুনতেছিলাম। মানে 3 ডিসেম্বরে পাকিস্তান সেনাবাহিনী ভারতের পশ্চিমাঞ্চলের বা তাদের অঞ্চলে যেগুলো বোমা বর্ষণ করে, এবং পার্লামেন্টে ইন্দিরা গান্ধীও ঘোষণা করলেন যুদ্ধ। বিগত 9 মাস এত সব যুদ্ধ করেছিলাম, এবং সে সাধারণ মানুষ, সাধারণ যোদ্ধা, মুক্তিযোদ্ধা, গ্রামের মানুষ, নৌকার মাঝি, মানে সবাই মিলে এমন যুদ্ধ করেছিলাম যে পাকিস্তান সেনাবাহিনীর মনোবল ব্যঙ্গে একেবারে খান খান হয়ে গিয়েছিল। তারা এত বড় আর্মি, এত শক্তিশালী আর্মি, মাত্র 9 দিনের যুদ্ধে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। যদি আমরা এই যে কাজগুলি না করতাম, যুদ্ধগুলি না করতাম, তাহলে এত সহজ তাদেরকে পরাজিত করা সম্ভব হতো না। আমরা হৃদয় দিয়ে অনুভব করেছি, অন্তরে গেঁথে গেছে একটা বিষয়, সেটা হলো মাতৃভূমির বিকল্প আর কিছুই নেই। মাতৃভূমি আর মায়ের বিকল্প পৃথিবীতে কিছুই নেই। মাতৃভূমি না থাকলে মানুষের কি করুণ অবস্থা হয়, আমরা সেটা ভুক্তভোগী, আমরা দেখেছি সেটা। এবং পৃথিবীর যে সমস্ত যুদ্ধ শেষ করতে পারে না, প্যালেস্টাইন, তারা বুঝতে পারছে যে মাতৃভূমি না থাকলে কি হয়। তো এই দেশে আমাদের বাস করতে হবে, এটা আমাদের গর্বের দেশ, আমাদের একটা অত্যন্ত এই গর্ব, আমাদের অহংকার যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এটা আমাদের কেউ দান করে নাই।